দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লাল দিঘি শাখার ভল্ট থেকে প্রায় 4.5 কোটি টাকা উধাও। আত্মসাতের অভিযোগে 2 জন গ্রেফতার, আরও 2 কর্মকর্তা সাময়িক বরখাস্ত। বন্দর নগরীতে গ্যাসের তীব্র সংকট, সরবরাহ কমে যাওয়ায় বন্ধ বেশ কয়েকটি ফিলিং স্টেশন। গ্রাহকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি চরমে। প্রায় 10-15টা ফার্ম করছি, কোনো জায়গায় গ্যাস দিচ্ছে না, সব ফার্ম বন্ধ। সরকার যদি একটা পদক্ষেপ নেয় যে গ্যাস থাকবে না, যদি বলে দেয় আমরা বাসায় চলে যাবো, সমস্যা নেই। চট্টগ্রামে কর্নেল হাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের রাজত্ব। দখল করা জমিতে নানা স্থাপনা ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। বড় অঙ্কের মাসোহারা পেয়ে নীরব সংশ্লিষ্টরা। দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের একটি শাখার ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকার বেশি আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনায় ভল্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তার ব্যবসায়িক অংশীদারকে গ্রেফতার করেছে পুলিশ। দায়িত্ব অবহেলার দায়ে সাময়িক বরখাস্ত হয়েছে অপর 2 কর্মকর্তা। নগরীর লালদিঘি পাড়ে জেলা পরিষদ ভবনের 2য় তলায় অগ্রণী ব্যাংকের কর্পোরেট শাখা। গেল 9 আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন শেষে নগদ অর্থ এবং ভল্টে সংরক্ষিত নগদ অর্থের হিসাব মেলানোর সময় ধরা পড়ে 4 কোটি 38 লাখ টাকার গরমিল। ঘটনা জানাজানির পর ক্যাশ ও ভল্টের দায়িত্বে থাকা কামরুল হোসেন ও তার ব্যবসায়িক অংশীদার জাফরুল্লাহ তানবীরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন শাখার জিএম। এজাহারে উল্লেখ করা হয়, গেল বছরের 1 জুন থেকে চলতি বছরের 9 আগস্ট সময়ে ভল্ট থেকে ব্যাংক কর্মকর্তা কামরুল ও তার সহযোগীর মাধ্যমে টাকা সরিয়েছে। এসব টাকা বিনিয়োগ করা হয় হাটহাজারীর উত্তর বরিশচর এলাকায় ইশরাত এগ্রো নামের একটি গরুর খামারে। টাকা সরানো বুঝতে না দিতে 1000 টাকার বড় বান্ডিলের ভেতর 100 টাকার নোট ঢুকিয়ে রাখা হতো। ব্যাংক হচ্ছে যে মানুষ সেখানে টাকা জমা রাখে, একটা বিশ্বাসের রাস্তা, ঠিক আছে। এখন আপনি যদি রক্ষক হয়ে যদি বক্ষক হয়ে যান, সেটা তো আর কিছু করার নাই। এবং আমাদের অডিট চলতেছে, অডিটে মানে যে রিপোর্ট প্রতিবেদন দেওয়ার পরে তারপরে মানে বিষয়টা আরও বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। ব্যাংকটিতে গিয়ে দেখা যায় কর্মকর্তারা কেউ অফিস করছেন না, চলছে অভ্যন্তরীণ অডিট। অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সাধারণ গ্রাহকরা। পাবলিক ব্যাংক এগুলো এই ধরনের চুরি ডাকাতি আমরা দেখি নাই। চুরি ডাকাতি রাহাজানি এগুলো ছাড়া দেশ আর কিছু নেই। সে স্বীকারও করছে, স্বীকার করার পরে তাকে ইনস্ট্যান্ট শাস্তি নিয়ে যাওয়া উচিত। এখানে তাকে আবার মনে করেন আপনার কোর্টে চালান দিয়ে এটা বিচারাধীন থাকবে দীর্ঘ সময়। মামলার পর ভল্টের দায়িত্বপ্রাপ্ত কামরুল এবং তার সহযোগী জাফরুল্লাহ তানবীরকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে 2টি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ ও তথ্যের রেকর্ড সহ 64 জিবির একটি পেনড্রাইভ জব্দ করে পুলিশ। বাদীর যে বক্তব্য তার সাথে আমরা অনেক প্রাসঙ্গিক এবং সত্যতা কিছু পাই। ওই প্রেক্ষিতে আমরা এই 2 জনকেই বিজ্ঞ আদালতে সুপর্দ করি। বিজ্ঞ আদালতে তারা 2 জনই দোষীদের প্রতি জবানবন্দি দিয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ একটা সমসাপেক্ষ ব্যাপার এবং বাকিগুলো প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। এগুলো আমাদের প্রক্রিয়াধীন চলছে। গেল 1 বছর ধরে এত টাকা সরানোর পরও প্রতিদিনের ক্যাশ ও ভল্টের হিসাব মেলানো কর্মকর্তা এবং ব্যবস্থাপকের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয় ভল্টের কি হোল্ডার সহকারী মহাব্যবস্থাপক শিউলি চৌধুরী ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার হাবিবুল কিবরিয়াকে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, ঘটনার সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন, আর এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। জ্যোতি, লালদিঘি পাড়ের অগ্রণী ব্যাংকের এই শাখাটি হচ্ছে আসলে ব্রিডিং একটি শাখা, অর্থাৎ আশেপাশে যে খাতুনগঞ্জ, টেরিবাজার, নিউ মার্কেট এলাকা রয়েছে, এখানকার
অন্যান্য শাখায় যে উদ্বৃত্ত টাকা থাকে সেগুলো কিন্তু আসলে প্রতিদিন এই ব্রাঞ্চটিতে এসে জমা হয়। ফলে এখানে বোল্টে কিন্তু প্রচুর পরিমাণ টাকা রয়েছে, যার ফলে এই সুযোগটি আসলে এখানকার যিনি যে বোল্ট ম্যানেজার রয়েছে অর্থাৎ ক্যাশ ম্যানেজার রয়েছে তিনি এই সুযোগটি গ্রহণ করছে। অর্থাৎ যেহেতু টাকার পরিমাণ বেশি, এখানে লেনদেনও বেশি রয়েছে, সব মিলিয়ে তিনি আসলে জুন মাস থেকে এই টাকাগুলি সরানো শুরু করেছেন এবং গত 9 আগস্ট এসে আসলে সেটি আসলে অনেকটা প্রকাশ্যে আসে। অর্থাৎ তার উপরে যে দুজন কর্মকর্তা রয়েছেন তারা আসলে ক্যাশ এবং বোল্ট মেলাতে গিয়ে আসলে মূলত এই দ্বন্দ্বটি হয়েছে। পরবর্তীতেই সে রাতেই এই ঘটনায় যিনি অভিযুক্ত কামরুল হোসেন তাকে আটক করা হয়েছে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসলে তিনি সবকিছুই অপকটে স্বীকার করেছেন। তিনি আসলে জানিয়েছেন যে এই টাকা সরিয়ে তিনি তার এক বন্ধুর মাধ্যমে অ্যাগ্রো ফার্মে সেটি ইনভেস্ট করেছেন এবং সেখানে তার বেশ কিছু গরুর ব্যবসা রয়েছে। ফলে এই টাকাটি তিনি যেভাবে সরিয়েছেন সেটির বর্ণনাও এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন তারা আসলে দিয়েছেন। তারা যেটি বলেছেন যে 1000 টাকার বান্ডিলে প্রতিটি বান্ডেল থেকে তিনি টাকা সরিয়ে সেই বান্ডেলের ভেতর 100 টাকার যে নোট রয়েছে সেটি তিনি ভিতরে গুজিয়ে দিয়েছেন এবং সেটি আবার বোল্ডে রেখে দিয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে সেই বিষয়টি এখনো পর্যন্ত আসলে ধরা পড়েনি আর কি। এখন যেটি হয়েছে, ঢাকা থেকে একটি অডিট টিম এসেছে, তারা এখন পর্যন্ত যে তথ্য দিয়েছেন 4,38,00,000 টাকা আসলে এখনো পর্যন্ত গায়েব রয়েছে, নিখোঁজ রয়েছে। সেটি অডিট কমপ্লিট হলে আসলে সেই পরিমাণ কতটা দাঁড়ায় অর্থাৎ আরো বাড়বে কিনা সেটি অডিট শেষে আসলে জানা যাবে। তবে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, একটি মামলা হয়েছে, সব মিলিয়ে পুলিশও এটি তদন্ত করছে এবং ব্যাংক কর্তৃপক্ষ আলাদাভাবে আসলে তারা তদন্ত করছে বিষয়টি। সুমন, আপনাকে ধন্যবাদ। তীব্র গ্যাস সংকটে ধুঁকছে চট্টগ্রাম নগরী। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বন্ধ রয়েছে নগরীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এতে গ্যাস চালিত গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করা চালকরা পড়েছেন চরম শঙ্কায়। নগরীর কোনো কোনো ফিলিং স্টেশনে গ্যাস মিললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। চালকরা জানান অনেকেরই সারাদিনের আয় নেমে এসেছে শূন্যের কোঠায়। এতে পরিবার ও গাড়ির মালিককে দৈনিক জমা দেওয়াও কঠিন হয়ে পড়েছে। কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ বলছে চট্টগ্রামের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 35 কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহে রয়েছে প্রায় অর্ধেকের মতো ঘাটতি। ফলে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ায় নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে তৈরি হয়েছে এই সংকট। কক্সবাজারের চকরিয়াতে যাত্রীবাহী লেগুনায় বাসের ধাক্কায় 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় অন্তত 5 জন। সকাল 6:30টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া খুঁটাখালী নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় নোয়াখালী থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল একটি লেগুনা। খুঁটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় লেগুনাটি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় শাহেদ, রফিক, জিয়াবুল ও জসিম নামের 4 জনের। চট্টগ্রামে এখনো সরকারি জমি গিলে খাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। কর্নেলহাটে সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে 20 বছরের রাজত্ব তাদের। অবৈধভাবে নির্মিত কমিউনিটি সেন্টার, দোকানপাট সহ বাণিজ্যিক স্থাপনা ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। বড় অঙ্কের মাসোহারা পেয়ে চুপ সড়ক ও জনপথ অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা। অন্যদিকে এসব জমির বৈধ ইজারাদার দাঁড়ে দাঁড়ে ঘুরছেন 2 দশক ধরে। চট্টগ্রাম শহরের প্রবেশমুখ কর্নেলহাটে এভাবেই সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে তৈরি হচ্ছে রামাদা কনভেনশন হল। স্থানীয়রা জানান 5 আগস্ট পালানোর আগে সরকারি এই জমি দখল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎকালীন এমপি দিদারুল আলম। এখন নির্মাণ কাজ তদারকি করছেন ওই এমপির ঘনিষ্ঠজন আওয়ামী লীগ নেতা আজম খান ও দলটির নেতাকর্মীরা। আর আমার কথা শুনেন, এইখানে যা আছে এই মূল্যকে যা আছে এই পাশেও তো বানাইতেছে, সবটি সরকারি। আপনিও বানাচ্ছেন? হ্যাঁ। কত ভাড়া নিয়েছেন এই জায়গাটা? কোনটা? আপনি এটা? মাসিক ভাড়া 1 লাখ টাকা। একইভাবে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে গড়ে উঠেছে একাধিক বাস কাউন্টার, অনেক দোকানপাট। সড়কের দুপাশই কার্যত দখলদারদের কবলে, যেখান থেকে ভাড়া ওঠে লাখ লাখ টাকা। 10-12 বছর হবে। 10-12 বছর ধরে গুন্ডা সান্ডা দিয়ে এগুলো সব দখল করে আছে। এই দখল করে লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করতেছে। ইনকাম করে এগুলা রোডস এন্ড হাইওয়ে কিছু প্রশাসনের লোক এগুলা ভাগ বটারা করে খাচ্ছে। আপনারা জানেনও না জায়গা কার? আমাদের তো ঘর পাইছি, আমরা ঘর ভাড়া নিচ্ছি।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এসব জমির ব্যাপক চাহিদা। বাস কাউন্টার, কনভেনশন হল, গাড়ির গ্যারেজ থেকে শুরু করে রয়েছে অনেক শোরুম। সরকারি জমি, কিন্তু প্রতি দোকানের জন্য দখলদাররা নিচ্ছে 25 থেকে 50 লাখ টাকা অগ্রিম। মাসে দোকান প্রতি ভাড়া 1.5 লাখ টাকা। প্রশ্ন, কার পকেটে যাচ্ছে এ টাকা? 5 আগস্টে অধপতন হচ্ছে, স্কুল আলাদা দখল করছে। স্কুলে বলতেছে এটা স্কুলের জায়গা, এটা মালিক হচ্ছে স্কুল। আচ্ছা, এটা আমরা মালিক না, আমরা হচ্ছে ভাড়াটিয়া। দখল সত্যি স্কুল মালিক এটা বলছে। ওদের থেকে টাকা দিয়ে নিছে। ওদেরকে টাকা দিয়ে নিছে। কত টাকা দিছে? 50 লাখ টাকা। আর এর আগে কত নিছে? এর আগে নিচে আর আওয়ামী লীগের গ্রুপে নিচে 50 লাখ টাকা। অন্যদিকে এই শিক্ষা প্রতিষ্ঠানকে সামনে রেখে কৌশলে এসব দোকান দখল করে রেখেছেন সাবেক ওই আওয়ামী লীগ এমপির অনুসারীরা। সড়ক ও জনপথ বিভাগের অসাধু কর্মকর্তাদের বড় অঙ্কের মাসোহারা দিয়ে অবাধে চালাচ্ছে দখল বাণিজ্য, হাতিয়ে নিচ্ছে বিপুল অঙ্কের অর্থ। ছেলে মেয়েদের কল্যাণে ব্যবহার হচ্ছে টাকাগুলো আপনি অন্যভাবে টাকা এনে ছেলে মেয়েদের কল্যাণে ব্যবহার করে এটা ঠিক, এটা জায়েজ হয়ে যাবে। আমি আপনার সাথে এখন আর কথা বলবো না। দখলদাররা সরকারি এসব জমি দখলে রেখে কোটি কোটি টাকা লুটে নিচ্ছে। সরকার 1 টাকাও রাজস্ব পাচ্ছে না, অথচ 20 বছর ধরে সড়ক ও জনপথ বিভাগের দ্বারে দ্বারে ঘুরছেন বৈধ এই ইজারাদার। 2006 সালে 2 প্রতিষ্ঠানের নামে 69 শতক জমি ইজারা নেন তিনি। টাকাও জমা নেয় সড়ক ও জনপথ বিভাগ, কিন্তু লাখ লাখ টাকা মাসোহারা হাতছাড়া হবে বলে আজ পর্যন্ত জমি বুঝিয়ে দেয়নি, মানছে না উচ্চ আদালতের আদেশও। ফ্যাসিস্টদের দোসররা ভোগ করেছে বর্তমানে স্কুলের দোহাই দিয়ে, এবং রোডস অ্যান্ড হাই হয়তো এটার বাদ পাচ্ছে। আমি সঠিকভাবে বলতে পারি না, তবে আমার জায়গাটা আমাকে বুঝিয়ে দিলে আমি সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। 24-এর 5 আগস্ট পট পরিবর্তন হলেও সরকারি জমি দখলদার আওয়ামী লীগ নেতাকর্মীরা সবাই এখনও বহাল তবিয়তে। 20 বছর ধরে বড় অঙ্কের মাসোহারা যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগের অসাধু কর্মকর্তাদের পকেটে। ফলে জমি দখলমুক্ত করতে উচ্ছেদও চালায়নি কখনো। অভিযোগের তীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলে উদ্দিনের দিকে। ওবায়দুল কাদেরের সুবাদে যিনি 2024 সালের 21 এপ্রিল চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন। অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। তার হয়ে সব অপকর্ম করেন অফিসটির রেকর্ড কিপার বিশ্বজিৎ বড়ুয়া, যার রয়েছে বাড়ি, একাধিক মাইক্রোবাস সহ বিপুল সম্পদ। আমি তো এসেছি একদম শেষের দিকে, তো ফলে এই অভিযোগটা সঠিক নয়, এটা আপনারা দেখতে পারবেন। আমি যে বিষয়টা জানার সাথে সাথে আমরা কিন্তু নোটিশ জারি করেছি এবং আমরা প্রক্রিয়াতেও যাচ্ছি, প্রক্রিয়াতেও যাচ্ছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। হেয়ারকাট বাতিল, আমানতের নিরাপত্তা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের বিচার সহ কয়েক দফা দাবিতে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছে সম্মিলিত 5 ব্যাংকের আমানতকারীরা। সকালে কোতোয়ালি এলাকায় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। বলেন, এই 5 ব্যাংকে টাকা রেখে শত শত আমানতকারী নিঃস্ব হয়ে গেছে। নিজের টাকা নিজেই তুলতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। পরে গভর্নর বরাবর স্মারকলিপি দেয়া হয়। আমরা ব্যাংকে গেলে এখনো পর্যন্ত আমাদের লেনদেন স্বাভাবিক না। আমরা ব্যাংকে গেলে বলে কি হেয়ার কাটের প্রজ্ঞাপন লাগবে। এছাড়া আমাদের নতুন রেজুলেশন এসেছে, ওখানে কোনো হেয়ার কাটের কথাগুলো কোনো ধরনের ক্লিয়ারেন্স কিছু নেই। আজকে 2 বছর হচ্ছে আন্দোলন করতেছি, আমরা আন্দোলনের পক্ষে মানুষ না, আমরা সরকার বিরোধী না, আমরা ব্যাংকের পলিসির বিরোধী। এ যেন আরেক আয়নাবাজি। কক্সবাজার রমজান আলীর বদলে জেল খাটছেন সোনা মিয়া, তাও যেন তেন আসামি নয়, একেবারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ডেথ সেলে বন্দী। পরিচয় বিভ্রাটের তথ্য প্রমাণ সহ বিষয়টি আদালতকে অবহিত করায় সোনা মিয়াকে মুক্তি দেওয়ার আদেশ হয়েছে বলে জানান আইনজীবীরা। কক্সবাজার 1 নম্বর ওয়ার্ডের দিনমজুর ইয়াসিন ওরফে সোনা মিয়া 12 বছর, রমজান আলী নামে এক রোহিঙ্গা তার ঘর ভাড়া নিলে পরস্পরের ঘরে আসা যাওয়া শুরু। হঠাৎ একদিন উধাও হয়ে যায় সোনা মিয়ার জন্ম নিবন্ধন কার্ড।
তো ওখানেও ছোট একটা জায়গা আছে। পরিবারের দাবি 2020 সালের 2 মার্চ ইয়াবাসহ গ্রেফতার হন রোহিঙ্গা রমজান। তখন সোনা মিয়ার জন্ম নিবন্ধন কার্ড দেখিয়ে নিজের নাম সোনা মিয়া বলে পরিচয় দেন। মামলার এজাহারে এবং পরে চার্জশিটেও সে নামই থাকে। 2022 সালে জামিনে বেরিয়ে উধাও হয় রমজান। চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত এজাহারভুক্ত নাম সোনা মিয়া সহ 5 আসামিকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এরপর 23 জুন র্যাব প্রকৃত সোনা মিয়ার ঠিকানায় গিয়ে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে। ওরা আমাদের বাসায় যাইতো, আসা যাওয়া ছিল এরকম, মানে আমার স্বামীর সাথে মানে ভাই বদ্দা এরকম করতো, ভাই হিসাবে জানতো, কিন্তু এরকম একটা কাজ করবে সেটা আমাদের মনের ছিল না। প্রকৃত ফাঁসির আসামির বদলে আরেকজনের কারাভোগ তথা আয়নাবাজির চাঞ্চল্যকর এই ঘটনা এলাকার সবার মুখে মুখে। যারা তাকে গ্রেফতারের পিছনে দায়িত্ব পালন করেছিল তাদের অবশ্যই গাফিলতি আছে। সমাজের যে অবৈধ কার্যকলাপ বন্ধ করার জন্য প্রতি মাসে 200 টাকা করে ফি দিতেন, সেই সুনামি আজকে ওই মাদকদ্রব্য আইনে আরেকজনের মামলার আসামি। আর পরিবারের অবস্থা এখন যেভাবে নাজুক হয়ে গেছে, একেবারে এই যে রাস্তা ভিক্ষা করে চলে এই অবস্থা। পুলিশ জানায় কারাগারে পাঠানোর পর সোনা মিয়া বুঝতে পারেন তার জন্ম নিবন্ধন পরিচয়পত্র দিয়ে জালিয়াতি হয়েছে। তা লিখিতভাবে জেল সুপারকে জানান। জেল কারাগারে গেল, অন্যান্য আসামিদের সাথে কথা বললো যারা ওই মামলায় অ্যারেস্ট হয়েছিল। তখন সে জানতে পারলো যে অলরেডি এখানে মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে এই মামলায়। তখন সে দ্রুত আবেদন করে। তদন্তে ঘাটতির বিষয়টি সহ প্রকৃত ঘটনা এরই মধ্যে আদালতকে অবহিত করা হয়েছে বলে জানান ভুক্তভোগীর আইনজীবী। কিছু মানুষের অবহেলার কারণে, তদন্তকর্মকর্তার কারণে একটা নিরপরাধ মানুষ আজকে ফাঁসির এই দণ্ড নিয়ে আজকে যেখানে অমানবিক। আমি আর মুক্তি চেয়ে একটা আবেদন করি। বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে আজকে আমাদের মাননীয় জেলা ও দায়রা জজ 4টি সত্যের সাপেক্ষে সোনা মিয়াকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন। জোবাইর রিফাত, যমুনা নিউজ। খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গি নদীর উপর নির্মিত রাবার ড্যাম কেটে ফেলার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। ড্যামটি কেটে ফেলায় উপজেলার 3টি ইউনিয়নে প্রায় 1200 একর কৃষি জমির সেচ কার্যক্রম ও চাষাবাদ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। 2012-13 অর্থ বছরে উপজেলা সদর থেকে 3 কিলোমিটার দূরে 10 কোটি টাকা ব্যয়ে রাবার ড্যামটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 80 মিটার প্রস্থের ড্যামটি পরবর্তীতে সমবায় সমিতির মাধ্যমে স্থানীয় কৃষকদের হস্তান্তর করা হয়। দ্রুত এটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। রাবার ড্যামের যে ব্যাগগুলো আছে সেগুলোর প্রায় 1 ফুটের মতো কে বা কারা কেটে দিয়েছে, এরকম একটা অভিযোগ পেয়েছি। সদর দপ্তরে আমরা এটার মেরামতের জন্য প্রয়োজনীয় প্রস্তাব প্রেরণ করব। সেক্ষেত্রে প্রস্তাবটি যদি গৃহীত হয় আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। বান্দরবানের দুর্গম এলাকায় গর্ভবতী নারী ও নবজাতকের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে 69 পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এবং 7 ফিল্ড অ্যাম্বুলেন্সের পরিচালনায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বক্তারা বলেন, দুর্গম এলাকার ভৌগোলিক বাস্তবতায় জরুরি স্বাস্থ্যসেবা দ্রুত পৌঁছে দেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় প্রশিক্ষিত জনবল তৈরি হলে এসব এলাকার মা ও শিশুদের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা সহজ হবে। এ সময় গর্ভাবস্থার ঝুঁকি ও বিপদ চিহ্ন শনাক্তকরণ, নবজাতকের পরিচর্যা, টিকাদান, স্বাস্থ্য কাউন্সেলিং ও পরিবার পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে পর্যটকদের আকর্ষণ বাড়াতে জিপ লাইন ও জায়ান্ট সুইং চালু করা হয়েছে। দুপুরে জেলা পরিষদ পার্কে জিপ লাইন উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। বলেন, জেলা পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। টুরিস্ট জোন হিসেবে খাগড়াছড়িকে তুলে ধরতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। পরে পার্কে নবনির্মিত জিপ লাইন ও জায়ান্ট সুইং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা কার্যক্রম চলছে এখনও। বাঁশখালীর নাপোড়া বাজারে ক্ষতিগ্রস্ত 500 পরিবারের মধ্যে বিতরণ করা হয় এসব ত্রাণ সামগ্রী। আল আরাফা ইসলামী ব্যাংকের CSR কার্যক্রমের আওতায় এই আয়োজনে বন্যা দুর্গত মানুষ, ব্যাংক কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
দিলেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়। চট্টগ্রামের সীতাকুণ্ড ও সাতকানিয়া উপজেলার কৃষকদের মধ্যে ধান ও সবজির বীজ এবং চারা বিতরণ করা হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা মমতার যৌথ উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়। বক্তারা বলেন, বন্যায় অনেক ফসলি জমি নষ্ট হয়েছে, সে কারণেই শিক্ষার্থীরা বীজ থেকে চারা তৈরি করে তা কৃষকদের প্রদান করেছেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।